মানবতা বিরোধী অপরাধে ব্যক্তির বিচার ও মৃত্যুদণ্ড চ্যালেঞ্জ করে সালাউদ্দিন কাদেরের স্ত্রীর করা রিটের শুনানি করতে হাইকোর্টের অপারগতা। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের বয়সসীমা ৬৫ বছর রেখে হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। ২ মাসের মধ্যে মন্ত্রিসভায় তোলার আদেশ। ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর পর লাশকে রোগী সাজিয়ে ময়মনসিংহ মেডিকেলে ভর্তির চেষ্টা, একজন আটক। ক্লিনিকের সবাই লাপাত্তা। চট্টগ্রামে এসএসসি পরীক্ষার ফর্ম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, এমপিও বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের। এবং প্যারিস হামলার ঘটনায় এখন পর্যন্ত ৭ জন চিহ্নিত, একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। ইউরোপে আরও সন্ত্রাসী হামলা হতে পারে আশঙ্কা ফরাসি প্রধানমন্ত্রী। বাংলা সময়ে সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি এজি মাহমুদ। সংবিধানে মানবতা বিরোধী অপরাধের দায়ে ব্যক্তির বিচার এবং ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জ করে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রীর করা রিটের শুনানি করতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট। বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই অপারগতা প্রকাশ করেন। একই সাথে রিটটি হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গত নভেম্বরে সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের দায়ে ব্যক্তির বিচার সংক্রান্ত বিধান সহ 4টি বিধান চ্যালেঞ্জ করে এই রিটটি দায়ের করেন সালাউদ্দিন কাদেরের স্ত্রী ফারহাদ কাদের চৌধুরী। এদিকে আগামীকাল মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী এবং মুজাহিদের রিভিউ শুনানির দিন ধার্য রয়েছে। সারা দেশে চলমান নাশকতা প্রতিরোধে যৌথ বাহিনীর ব্লক রেইডের পাশাপাশি চট্টগ্রামের 5টি প্রবেশ পথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল থেকে দিনভর প্রতিটি পয়েন্টে সন্দেহভাজন যানবাহন এবং ব্যক্তিদের তল্লাশি করছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সোমবার সকাল থেকে নগরীর প্রবেশ পথ হিসেবে পরিচিত বাকুলিয়ার শাহ আমানত সেতু, পাহাড়তলির সিটি গেট, পতেঙ্গার শাহ আমানত বিমানবন্দর, বাইজিদের অক্সিজেন মোড়, চাঁদগাঁওয়ের মহুরা কালুরঘাট সেতু এলাকায় অবস্থান নেয় পুলিশ। দিনভর চলে পুলিশের তল্লাশি। আশঙ্কাকে মাথায় রেখে যাতে জনগণ নিরাপদ থাকে, জনগণকে আশ্বস্ত করতে চাই যে পুলিশ আপনাদের পাশে আছে। এই কারণে আমরা তল্লাশি এবং পুলিশি টহল জোরদার করেছি। এসব পয়েন্টে সন্দেহভাজন ব্যক্তিদের গাড়ি থেকে নামিয়ে তল্লাশি করা হয়। সে সাথে তল্লাশি চলে সন্দেহভাজন যানবাহনও। জনগণের নিরাপত্তার স্বার্থেই এই তল্লাশি। আর এই তল্লাশি করতে গিয়ে অনেক সময় অনেক যাত্রীরা একটু হয়রানির শিকার মনে করলেও যাত্রীরাই আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেন। এদিকে পুলিশের এই তল্লাশির কারণে সাধারণ যাত্রীরা কিছুটা বিরক্ত হলো। এটিকে তারা আইন শৃঙ্খলা রক্ষার্থে ইতিবাচক হিসেবেই দেখছেন। আমরা চাই ওনারা আমাদেরকে সহযোগিতা করুক, আমরাও ওনাদেরকে সহযোগিতা করবো যাতে এই চেকআপটা ওনারা করেন। রাস্তাঘাটের তল্লাশিটা খুব ভালো, উদ্যোগটা ভালো হয়েছে। মোটামুটি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো জন্য ওরা করতেছে, মোটামুটি ভালো হইতেছে। এর বাইরে নাশকতা এড়াতে প্রতিদিন সন্ধ্যার পর পুলিশ, র্যাব এবং বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী ব্লক রেড চালিয়ে যাচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক দাবি করেছেন, সারা দেশে চলমান বিশেষ অভিযানে নিরাপরাধ কোনো ব্যক্তিকে নয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে। দুপুরে পুলিশ সদর দপ্তরে সাম্প্রতিক সময়ে হামলা ও দুর্ঘটনায় মারা যাওয়া 14 পুলিশ সদস্যের পরিবারের হাতে 61 লাখ টাকা অনুদান তুলে দেওয়ার পর এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পুলিশের ওপর হামলা চালানো হচ্ছে। ফ্রান্সের প্যারিসে হামলার পর দেশের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরও সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলেও জানান তিনি। এ সময় আইজিপি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে মোবাইলে হুমকিদাতাকে শনাক্ত করা হয়েছে। আমরা অবশ্যই সতর্ক আছি। আমাদের দেশে হোম গ্রাউন্ড কিছু মিলিটেন্ট গ্রুপ বিভিন্ন সময় কিছু দুর্ঘটনা ঘটিয়েছে। আপনারা জানেন যে এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা আমরা আরও সেন্সিটাইজ হয়েছি, আরও দায়িত্বশীল হয়েছি, আরও সতর্ক হয়েছি। কোনো নির্দোষ ব্যক্তিকে গ্রেপ্তার করার নির্দেশনা নেই। নির্দেশনা যেটা আছে, যারা অতীতে এই সমস্ত মামলা গ্রেপ্তার হয়েছে আবার জামিনে পেয়ে গোয়েন্দা সংস্থা রিপোর্ট আছে, তারা একইভাবে তৎপরতা অব্যাহত রাখছে। এই ধরনের ব্যক্তিদেরকে গ্রেপ্তার করতে পারা হবে।
দেশের বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযানে বিএনপি জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী সহ 151 জনকে আটক করা হয়েছে। এদের অনেকেই নাশকতার মামলার আসামি। পুলিশ জানায়, বগুড়ার দুপচাচিয়ার বিশেষ অভিযান চালিয়ে উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা আব্দুল গনি মণ্ডল সহ দুজনকে আটক করেছে পুলিশ, র্যাব, বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। এদিকে ঝিনাইদহ থেকে 5টি পেট্রোল বোমা সহ জামায়াতের 2 রোকন সদস্যকে আটক করা হয়েছে। একই সময় সুনামগঞ্জে অভিযান চালিয়ে নাশকতার অভিযোগ সহ বিভিন্ন মামলায় 31 জন এবং কুষ্টিয়ায় অভিযান চালিয়ে 33 জনকে আটক করা হয়। এছাড়া সাতক্ষীরা থেকে 37 জন, মানিকগঞ্জ থেকে 11 জন ও গাজীপুর থেকে 2 জনকে আটক করে যৌথ বাহিনী। পুলিশ কোনো মামলা ও ওয়ারেন্ট ছাড়াই বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করছে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, পুলিশের মাধ্যমে গ্রেপ্তার বাণিজ্য চালাচ্ছে, যা আইনি শাসনের পরিপন্থী। অবিলম্বে গ্রেপ্তার বন্ধ করুন। কোন রকম মামলা মকদ্দমা ছাড়া গণহারে গণগ্রেপ্তার কোনো অবস্থায় একটা দেশের জন্য শুভ হতে পারে না। সারা বাংলাদেশের মানুষ আজ বিভীষিকার অবস্থায় আছে। কে কখন গ্রেপ্তার হয় কেউ বলতে পারে না। প্যারিসের মতো বাংলাদেশেও জঙ্গিবাদী তৎপরতার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সরকারের দৃঢ়তায় তা প্রতিহত হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে ভাস্কর নভেরা আহমেদের ভাস্কর্য হস্তান্তর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে প্রথম কাজ হবে দেশের গুণীজনদের উপযুক্ত সম্মান না দেয়া, যে কাজটি বর্তমান সরকার নিরলসভাবে করে যাচ্ছে। অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের উপস্থিতিতে 80 দশক থেকে বাংলাদেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের কাছে থাকা নভেরা আহমেদের উপবিষ্ট রমণী ভাস্কর্যটি জাদুঘরে সংরক্ষণের জন্য তুলে দেন শিল্পমন্ত্রী। আমাদের দেশে এই ধরনের জঙ্গিবাদের উত্থান করার ঘটনার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দৃঢ়তার মধ্য দিয়ে আমাদের দেশে সেটা তাদের এখন পর্যন্ত সম্ভব হয়নি এবং তাদেরকে স্থিমিত করা হয়েছে, তাদেরকে যথাযোগ্যভাবে প্রতিহত করা হয়েছে, যার জন্য এখনো আমরা একটি শান্তিপ্রিয় দেশ হিসাবে বসবাস করতে সক্ষম হচ্ছি। আমাদের দেশের ঐতিহ্য আমাদেরই তুলে ধরতে হবে এবং আমাদের দেশের গুণীজনদের সম্মান যদি আমরা দিতে না পারি, তাহলে বিদেশিরাও আমাদের সম্মান দেবে না। বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই এবং আইএস পশ্চিমাদের সৃষ্টি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। দুপুরে রংপুরে নিজ বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। বাংলাদেশে আইএসের কোনো উপস্থিতি নাই, তাদের এখানে কোনো কাজ নাই। আইএস তো সৃষ্টি করছে পশ্চিমা শক্তিগুলো, আইএসের সৃষ্টিকর্তা তারাই। তাদের হাতিয়ার দিয়েছে, অস্ত্র দিয়েছে, সরঞ্জাম দিয়েছে, তারা এখন আইএস বিরুদ্ধে কথা বলছে। সেই আইএস এখন সারা পৃথিবীতে সন্ত্রাস করে বেড়াচ্ছে। আমরা নির্বাচন করব, বিরোধী নির্বাচন করব, আমিও করব, আমার দলও করবে। আমরা তো 300 প্রার্থী সিলেকশন ঠিক করছি, আগামী নির্বাচনে আমরা প্রার্থী দেব। নির্বাচন বিএনপির আসল উদ্দেশ্য নয়, এর আড়ালে অরাজকতা সৃষ্টি করে অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় বসানোই তাদের প্রধান উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। জাতীয় ঐক্যের নামে বিএনপি জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে চায় বলেও এ সময় মন্তব্য করেন তিনি। সকালে সচিবালয়ে তিনি এসব কথা বলেন। নির্বাচন বিএনপির আসল এজেন্ডা না। তারা নির্বাচনের দাবির আড়ালে জলঘোলা করে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে দেশকে সংবিধানের বাইরে ধাক্কা মেরে ঠেলে দিয়ে অস্বাভাবিক সরকার ক্ষমতায় আনতে চায়। বেগম খালেদা জিয়া নিজের সন্ত্রাসের পথ অনুসরণ করে গণতান্ত্রিক পরিধি থেকে উনি বেরিয়ে গেছেন এবং এই মুহূর্তে একজন সন্ত্রাসী নেত্রী হিসাবে রাজনৈতিক আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। উনি আজ করতে পারছেন উনার শেষ পরিণতি, সেই জন্য একদিকে দিশেহারা, আরেকদিকে উদ্বিগ্ন। প্যারিস হামলায় জড়িত ফরাসি পরিবারের 3 ভাইয়ের একজনকে ব্রাসেলস থেকে আটক করা হয়েছে। 8 হামলাকারীর মধ্যে সেই একমাত্র জীবিত ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ। নিহত 7 হামলাকারীর মধ্যে এখনো পর্যন্ত 5 জনের পরিচয় প্রকাশ করা হয়েছে। এদিকে ইসলামিক স্টেট জঙ্গিদের শক্ত ঘাঁটি সিরিয়ার রাক্কা শহরে বিমান হামলা চালিয়েছে ফরাসি বাহিনী। এরই মধ্যে ফ্রান্স এবং ইউরোপে আরও সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস।
পুরো প্যারিসের নিরাপত্তায় কিছুক্ষণ পরপরই টহল দিচ্ছে সেনা সদস্যরা। রেল স্টেশন, শপিং মল সহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। আর এসব কাজে পুলিশের পাশাপাশি অন্তত 5,000 সেনা সদস্য মোতায়েন রয়েছে। অভিযান চালানো হচ্ছে প্যারিসের বাইরেও। এখন পর্যন্ত অন্তত 3 জনকে আটক করা হয়েছে। ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস এক রেডিও সাক্ষাৎকারে বলেছেন, নিরাপত্তা কর্মকর্তাদের মতে ফ্রান্স সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে আবারও সন্ত্রাসী হামলা হতে পারে। প্যারিস হামলার সাথে বেলজিয়ামে বসবাসরত ফরাসি পরিবারের 3 ভাইয়ের একজন সালাহ আবদেস সালামকে খুঁজছে পুলিশ। এরই মধ্যে 26 বছর বয়সী ওই যুবকের ছবি প্রকাশ করে তাকে বিপজ্জনক হিসেবে বর্ণনা করেছে ফরাসি পুলিশ। আবদেস সালামের ভাই প্যারিসে নিহত হামলাকারীদের মধ্যে রয়েছে বলে ফরাসি কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। সেখানে আরো বলা হয়, হামলার সময় ব্যবহৃত গাড়িটি সন্দেহভাজন ওই ব্যক্তি ভাড়া করেছিল বলে নিশ্চিত হয়েছে পুলিশ। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শুক্রবারের হামলার পরিকল্পনা ফ্রান্সের বাইরে করা হয়েছিল বলে তদন্তে নিশ্চিত হওয়া গেছে। আমাদের কর্মকর্তারা সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এই বিষয়ে নিশ্চিত হয়েছেন যে ভয়াবহ ওই হামলার পরিকল্পনা ফ্রান্সের বাইরে বসে করা হয়েছিল। এছাড়া ফ্রান্সে তাদের কারা সহায়তা করেছিল তা জানতেও তদন্ত চলছে। শিগগিরই তাদের খুঁজে বের করা হবে। এদিকে পরিস্থিতি মোকাবেলায় এখনই পররাষ্ট্রনীতির পরিবর্তন আনা দরকার বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি নিরাপত্তার স্বার্থে কট্টরপন্থী ইমামদের ফ্রান্স থেকে বের করে দেওয়ার পরামর্শ দেন। সন্ত্রাসী আর জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধটা দীর্ঘায়িত হতে যাচ্ছে, তাই নিরাপত্তার স্বার্থে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। আর যারা ধ্বংসাত্মক সন্ত্রাসবাদ মতবাদ ছড়াচ্ছে তাদের শক্ত হাতে দমন করতে হবে। শুক্রবারের হামলার পর নিরাপত্তাজনিত কারণে প্যারিসের লুভ জাদুঘর, আইফেল টাওয়ার সহ বেশ কয়েকটি পর্যটন স্পট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার রাত থেকে হোটেলে বন্দী হয়ে আছি। এতটাই বিপজ্জনক সবকিছু যে বের হতেই পারছি না। আমরা আগামী 3 সপ্তাহ ইউরোপ ট্যুর করব, কিন্তু আতঙ্কে আছি আবার কোনো হামলা হয় কিনা। প্যারিসে আইএসের চালানো ভয়াবহ জঙ্গি হামলার জবাবে রোববার রাতে আইএস জঙ্গিদের শক্ত ঘাঁটি সিরিয়ায় রাক্কা শহর ও এর আশপাশের এলাকায় তীব্র বিমান হামলা চালায় ফ্রান্স। জর্ডানে অবস্থিত ফ্রান্সের ঘাঁটি থেকে 10টি যুদ্ধবিমান একযোগে এই হামলা চালায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। বাংলা সময় আরো থাকছে। নোয়াখালী থেকে উদ্ধার 5 ভারতীয় শিশুকে বিজিবির মাধ্যমে বিএসএফ এর কাছে হস্তান্তরের নির্দেশ আদালতের। বাবা মায়ের কাছে ফেরার সুযোগ পেয়ে আনন্দিত শিশুরা। আল আরাফা নামে একটি প্রাইভেট ক্লিনিকে ভুল চিকিৎসা ও অবহেলায় প্রসূতির মৃত্যুর পর কৌশলে ময়মনসিংহ মেডিকেলে লাশকে রোগী সাজিয়ে ভর্তির চেষ্টা করা হয়। বিষয়টি বুঝতে পেরে হাতে নাতে আটক করা হয় ক্লিনিকের এক আয়াকে। জড়িতদের বের করতে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার পর থেকে ক্লিনিকের লোকজন পলাতক রয়েছেন। সাইম আকন্দের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হারুনুর রশিদ। ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই গ্রামের জয়নাল মিয়ার গর্ভবতী স্ত্রী শাহানাকে গত শনিবার চরপাড়া এলাকার আল আরাফা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই সিজার অপারেশনের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন শাহানা। পরে শাহানা মারা গেলে সোমবার সকালে রোগীর লোকজনকে না জানিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য নিয়ে আসে ক্লিনিকের এক আয়া। এদিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে অভিযোগ করে এর বিচার দাবি করেছেন স্বজনরা। আমার না 3 দিন ধরে অপারেশন করছে, এই বাচ্চা সিজারে ও নাসকা কিভাবে মারা গেল। আমরা এসে দেখি ওনে লাশ ফেলা রেখে কই গেছে আর কেউ খোঁজ খবর নাই। একটা আয়ার সাথে আছে গেলি উনি ভুল চিকিৎসার জন্য যে মারা গেল, এটা ঠিক না, এটা বিচার হোক, এটা বিচার চাই আমরা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জানান, ওই রোগীকে মৃত অবস্থায় নিয়ে আসায় ভর্তি করা হয়নি। আমাদের যে পেশেন্টে এসেছিল আমরা ক্লিনিক্যালি ডেট পেয়েছি, তো আমরা অ্যাটেন্ডেন্স তখন খুঁজি যে সঙ্গে কে আছে, হাজবেন্ড, বাবা বা বড় ভাই, গার্জেন। তো আমরা দেখি যে পেশেন্টের সাথে কোনো অ্যাটেন্ডেন্স নেই। আমাদের রূপা কইছে খালা এর নিয়ে যান, নিয়ে যাই ভর্তি করায় আসেন, বাস এতটুকুই জানি, যেটা না মোরাইটা আমি জানি না। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য আল আরাফা হাসপাতালের আয়া নাসিমাকে আটক করেছে পুলিশ। লাশ আমরা এসে এই হসপিটালে পাইছি, সরকারি হসপিটালে বারান্দায় পাইছি, কিন্তু এখানে তারপরে আর ওই ভিকটিমের কোনো গার্জেন খুঁজে পাচ্ছি না। ওরা আসলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর হাসপাতালের মালিক, কর্মকর্তা, কর্মচারী সবাই পালিয়ে যায় বলে জানান ভর্তি হওয়া রোগীদের স্বজনরা। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা 65 বছর রেখে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে আগামী 2 মাসের মধ্যে এই সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিসভায় তোলার জন্য আদেশ দিয়েছেন আদালত। সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
গত 14 জানুয়ারি মুক্তিযোদ্ধাদের এক আবেদনের প্রেক্ষিতে চাকরির অবসরের বয়সসীমা 60 বছর থেকে বাড়িয়ে 65 বছর নির্ধারণ করেন হাইকোর্ট। রিটকারীর আইনজীবী জানিয়েছেন, বিষয়টি মন্ত্রিসভায় তোলার পর সরকার নতুনভাবে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা নির্ধারণ করতে পারবে। মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নিষ্পত্তি করেছেন এই ডাইরেকশন সহ যে হাইকোর্টের যেই রায় সেটা বহাল থাকবে এবং সরকার 65 অথবা যেই কোনো সিদ্ধান্ত নিতে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে। চট্টগ্রামে এসএসসি পরীক্ষার ফর্ম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। এই অবস্থায় আগামী 15 দিনের মধ্যে বাড়তি টাকা ফেরত দেয়া না হলে এমপিও বাতিল সহ দায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। বিস্তারিত দেখুন কমলদের আরও একটি রিপোর্টে। আসন্ন এসএসসি পরীক্ষার ফর্ম ফিল-আপের জন্য বোর্ড নির্ধারিত ফিস ছিল মানবিক বিভাগে 1355 টাকা থেকে 1400 টাকা এবং বিজ্ঞান বিভাগে 1455 থেকে 1500 টাকা পর্যন্ত। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো সকল নিয়ম নীতি লঙ্ঘন করে সর্বনিম্ন 4000 থেকে সর্বোচ্চ 16000 টাকা পর্যন্ত আদায় করেছে। আর এক্ষেত্রে সর্বপ্রথম এই বিষয়টি জেলা প্রশাসকের নজরে আনা হয় ছাত্রলীগের পক্ষ থেকে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা গিয়ে এ বিষয়ে আন্দোলন করেছিলেন। 1400 টাকা যে কমার্সের যে টাকাটা, সে টাকা আমরা দেখতে পেয়েছি 10,000, 12,000, 14,000 টাকা পর্যন্ত বিভিন্ন স্কুলগুলোতে নেওয়া হচ্ছিল। এরই প্রেক্ষিতে আজ 200 শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং তাদের প্রতিনিধি নিয়ে বৈঠক করেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক সেই বৈঠকে শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত ফি ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছেন। বোর্ডের ফির বাইরে যে টাকাটা নেন সেটি রসিদ দেন না। যদি আমরা সুনির্দিষ্ট অভিযোগ পাই আজকের পরে, তার এমপিওভুক্ত বাতিল সহ স্কুলের ম্যানেজিং কমিটি বাতিল সহ আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে সুপারিশ করব। অপরদিকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা জানিয়েছেন, নানা কারণে তারা এই বাড়তি টাকা নিয়েছিলেন। এখন যেহেতু জেলা প্রশাসক নির্দেশ দিয়েছেন, সেই অনুযায়ী তারা সে টাকা ফেরত দেবেন। যে বেতনটা আমরা নিয়েছি সে বেতনটা অ্যামাউন্টটা যেহেতু বেশি, সেজন্য টোটাল অ্যামাউন্ট এসে বেশি হয়ে গেছে। আমাদের ছাত্র অভিভাবকদের একটা প্রত্যাশা ছিল যেন আমরা তাদের জন্য একটা গ্র্যাজুয়েশন সেরিমনি করি, এটা বলে সমাবর্তন, এবং এটা গর্জিয়াসলি হয় এবং এটার যে ব্যয় এটা তাদেরই প্রস্তাব যে তারা এই ব্যয়টা বহন করবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আগামী ফেব্রুয়ারি মাসে এই এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে, কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে মার্চ মাস পর্যন্ত বেতন এবং অতিরিক্ত ফিস আদায় করা হয়েছে বলে অভিযোগ করেছেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে মাটি খোঁড়ার সময় একটি পুরনো রকেট লঞ্চার শেল উদ্ধার করেছে পুলিশ। বিকেলে পাঁচলাইশ থানার পেছনে নলকূপ বসাতে গিয়ে এই লঞ্চার পাওয়া যায়। পুলিশ জানায়, বিকেল 3টার দিকে পাঁচলাইশ থানার পেছনের রাস্তায় একটি নলকূপ বসানোর জন্য মাটি খুঁড়ছিলেন শ্রমিকরা। এ সময় কিছুটা খোঁড়ার পর লঞ্চারটি দেখতে পান তারা। পরে পুলিশ এসে শেলটি উদ্ধার করে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যায়। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করা হতো বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে এখন আর এই শেলটির কোনো কার্যকারিতা নেই বলে জানিয়েছেন তারা। নতুন টিউবওয়েল বসানোর সময় এটা অনেক মাটির নিচে পাওয়া গেছে। তো এটা অনেক পুরানো বলে আমাদের কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে। তো আমরা ওখান থেকে ওটা উদ্ধার করে সেফ পজিশনে আমরা নিয়ে আসছি। এখন কার্যকারিতা আছে না, এটা আপনার এক্সপার্ট ওপিনিয়ন, এটা আমরা কমপ্লিট এখন বলতে পারবো না যেটা কার্যকারিতা এখন আছে কি নেই। নোয়াখালী থেকে উদ্ধারকৃত 5 ভারতীয় শিশুকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মাধ্যমে বিএসএফ এর কাছে হস্তান্তর করা হবে আজ দুপুরে। নোয়াখালীর বিচারিক আমলি আদালত 2 এর বিচারক ফারহানা ভুইয়া এ নির্দেশ দেন। পুলিশ জানায়, গতকাল আদালতের নির্দেশে চট্টগ্রামের শিশুপল্লী থেকে 5 শিশুকে নোয়াখালীতে নিয়ে যাওয়া হয়। সকালে তাদের আদালতে হাজির করে পুলিশ। এ সময় আজই বিজিবির মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তরের নির্দেশ দেন আদালত। সন্ধ্যায় ফেনীর বিলোনিয়া সীমান্তের মজুমদার চেকপোস্ট দিয়ে তাদের হস্তান্তর করার কথা রয়েছে। পাচারের জন্য ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা এই 5 শিশুকে গত 24 অক্টোবর নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়। পরে গত 5 নভেম্বর বিজিবি বিএসএফ এর অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠকে আদালতের মাধ্যমে এই 5 শিশুকে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। আমি আমার মা বাবুর কাছে আমার দেশে যেতে আমার খুব আনন্দ হয়ে উঠেছে। 5 জন যে ভারতীয় শিশুকে আমরা উদ্ধার করেছি, তাদেরকে 4 ব্যাটালিয়ন বর্ডার গার্ড বিজিবি মাধ্যমে আইসি মজুমদার হাট ওনার মাধ্যমে তাদের অভিভাবকের নিকট হস্তান্তর করার জন্য।
সিলেটে স্কুল ছাত্র আবু সাইদ হত্যা মামলায় আগামীকাল চার্জ গঠনের দিন ধার্য করেছেন আদালত। দুপুরে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রশিদ এই আদেশ দেন। সকালে মামলার প্রধান আসামি বরখাস্তকৃত পুলিশ কনস্টেবল এবাদুর রহমান ও ওলামা লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রাকিব সহ 4 জনকে আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে আগামীকাল মামলার চার্জ গঠনের দিন ধার্য করেন আদালতের বিচারক। গত 11 মার্চ সিলেট বিমানবন্দর থানার কনস্টেবল এবাদুর রহমান ও তার সহযোগীরা নগরীর ঝেরঝেরিপাড়া থেকে 4র্থ শ্রেণীর স্কুল ছাত্র আবু সাইদকে অপহরণ করে। এই দুদিন পর এবাদুর রহমানের বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় শিশুটির বাবা আব্দুল মতিন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটা ছিল ওয়ারেন্ট ফেরতে, তো সব আসামি হাজির হয়ে যাওয়ায় মামলাটা চার্জে গেছে। আজকে আগামীকাল চার্জ হবে। আগামীকাল চার্জ হইলে পরে আমরা ডেইলি এটা বিচার হবে। দ্রুত আমরা এটা নিষ্পত্তি করব। রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় গ্রেফতার 2 আসামি বিপ্লব ও হুমায়ুন কবিরের জামিন আবেদন নামঞ্জুর করে আবারও কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিউল আলম এ নির্দেশ দেন। এর আগে 2 আসামি বিএনপি নেতা রাশেদুন নবী খান বিপ্লব ও হুমায়ুন কবির হীরাকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে শুনানি শেষে তা নামঞ্জুর করেন বিচারক। একই সঙ্গে আগামী 30 নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। এছাড়া বিপ্লবের অপর আবেদনের প্রেক্ষিতে তার সুচিকিৎসা নিশ্চিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত। গত 3 অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জাপানি নাগরিক কুনিও হোশি। চাঞ্চল্যকর জাপানি নাগরিক হোশি কুনিওর মামলা ধার্য তারিখ ছিল। মামলার আসামি পক্ষে আইনজীবী জামিনের দরখাস্ত করেন। 2 জন আসামির বিজ্ঞ আদালত শুনানি অন্তে জামিন নামঞ্জুর করেছেন এবং বিপ্লবের তার আইনজীবীগণ তার অসুস্থ মর্মে দাবি করেছেন। বিজ্ঞ আদালত শুনানি অন্তে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। রাজন ও রাকিব হত্যার বিচারে যেমন দৃষ্টান্ত স্থাপন হয়েছে, ত্বকী হত্যা সহ অন্যান্য হত্যা মামলারও তেমন দ্রুত নিষ্পত্তি দেখতে চায় দেশবাসী। সকালে মেহেরপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। প্যারিসে জঙ্গি হামলার পরে আমরা দেখলাম 24 ঘন্টার মধ্যে অন্ততপক্ষে 3 জনকে শনাক্ত করা গেছে। তা আমরা কিন্তু ওরকমই একটা দৃষ্টান্ত দেখতে চাই। রাজন এবং রাকিবের ক্ষেত্রে যে ধরনের আমরা দ্রুততার সঙ্গে ন্যায় বিচারের আমরা পথ উন্মুক্ত হওয়ার একটা দৃষ্টান্ত আমরা পেয়েছি। আমরা বিশ্বাস করি ত্বকী হত্যার ক্ষেত্রেও বিচার বিভাগ তার পূর্ণ স্বাধীনতার স্বাক্ষর রাখবে। যদি প্রকৃত দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় নিয়ে না আসা যায়, তাহলে কিন্তু জনমনে কখনো স্বস্তি ফিরিয়ে আনা সম্ভব নয়। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কখনোই কোনো সমাজে, কোনো সভ্য রাষ্ট্রে যেখানে আইনের শাসনের ন্যূনতম একটি মানদণ্ড রয়েছে, কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। চাঁপাইনবাবগঞ্জে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে অন্তত 4 জন আহত হয়েছেন। দুপুরে আলীনগর রেলবস্তি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দ্বিতীয় দিনের মতো চাঁপাইনবাবগঞ্জ রেলবস্তি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে যান পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মকর্তারা। এই সময় ইটের নিচে একজন চাপা পড়েছে এমন খবর ছড়িয়ে পড়লে অভিযান পরিচালনাকারীদের ওপর হামলা চালায় গ্রামবাসী। এক পর্যায়ে বুলডোজারেও আগুন ধরিয়ে দেয় তারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে 23 রাউন্ড ফাঁকা গুলি ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। এ সময় পুলিশ সদস্য সহ অন্তত 4 জন আহত হন। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা BIWTA। সকালে প্রতিষ্ঠানটির যুগ্ম পরিচালক AK আরিফ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। শহরের 5 নম্বর ঘাট থেকে শুরু করে টার্মিনাল পর্যন্ত অন্তত 80টি ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়। এর আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও তা পালন করা না হলে তৃতীয় দিনের মতো এই অভিযান চালায় BIWTA। এই সময় সংস্থাটির সহকারী পরিচালক রেজাউল করিম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কক্সবাজারে দু গ্রুপের সংঘর্ষে সন্ত্রাসী বাহিনীর প্রধান আব্দুর রশিদ নিহত হয়েছেন। ভোরে সদর উপজেলার ঈদগাহ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় অপহরণের টাকা ভাগাভাগি নিয়ে সন্ত্রাসী দুই গ্রুপ আব্দুর রশিদ ও ভেটকা বাহিনীর মধ্যে গোলাগুলি হয়। জানতে পেরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় আব্দুর রশিদকে উদ্ধার করে। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্দুক ও 1 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহত আব্দুর রশিদ বান্দরবানের 22 সারির সাবেক ইউপি সদস্য সহ 3 জনকে অপহরণের ঘটনার প্রধান আসামি। এছাড়াও তার বিরুদ্ধে 7টিরও বেশি অপহরণের মামলা রয়েছে। নিহত ব্যক্তি একজন অপহরণকারী চক্রের মূল হোতা এবং তাদের 2টা গ্রুপ হয়েছে, আব্দুর রশিদ এবং ভেটকাইয়া গ্রুপ। এই 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের মধ্যে সে আহত অবস্থায় মারা যায়। তারা মানুষকে জিম্মি করে ওই এলাকায় দীর্ঘদিন ধরে অপহরণ করে টাকা আদায় করে বলে জানা যায়। যশোরের ব্যাংকগুলোতে কয়েন জমা না নেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন বেকারি মালিকরা। সকালে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বেকারি মালিক সমিতির নেতারা জানান, সরকারি বেসরকারি কোনো ব্যাংকই 1 টাকা, 2 টাকা ও 5 টাকার কয়েন জমা নিচ্ছে না। এতে বিপাকে পড়েছেন জেলার প্রায় 100 বেকারি মালিক। তাদের দাবি, এরই মধ্যে তাদের কাছে জমে গেছে কোটি টাকারও বেশি কয়েন। তাদের আশঙ্কা, এই বিপুল পরিমাণ অর্থ ব্যাংকগুলো জমা না নিলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন তারা। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি হস্তক্ষেপের দাবি জানান বেকারি মালিক সমিতির নেতারা। স্বাধীনতা বিরোধী শক্তি বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ 4 আসনের সাংসদ শামীম ওসমান। যে কোনো মূল্যে এসব ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান তিনি। দুপুরে নারায়ণগঞ্জের বরফকল মাঠ এলাকায় বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আমরা ওই দেশ, যেই দেশের এই বীর মুক্তিযোদ্ধারা 9 মাসে এই দেশকে স্বাধীন করেছেন, এই বাংলাদেশে এই সমস্ত শকুনেরা যদি ছবল মারতে চায়, সেই সকল প্রতিরোধ করার দায়িত্ব শুধু আইন শৃঙ্খলা বাহিনীর না, আমাদের সকলের। ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র চলবে, আমাদের কাজ হচ্ছে ষড়যন্ত্র মোকাবেলা করা। ভারতের আগরতলা থেকে আসা দূষিত পানি বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিকেলে আখাউড়া স্থলবন্দর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শতাধিক গ্রামবাসী। পরে ব্যানার, ফেস্টুন সহ মানববন্ধনে অংশ নেন তারা। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ভারতের আগরতলা থেকে সেনারবাদী খাল দিয়ে রাসায়নিক মিশ্রিত দূষিত পানি বাংলাদেশে ঢুকছে। এতে বিভিন্ন রকম রোগ ব্যাধি সহ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন এলাকার হাজারো মানুষ। এই অবস্থায় অবিলম্বে দূষিত এই পানি আসা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। আমরা যদি এটার মধ্যে ধরি তাহলে আমাদের হাতে অনেক পাচরা হয়, তারপরে এই যে হাতে পায়ে লাগলে তো অবশ্যই সমস্যা হইতেছে। অনেক ক্ষতি হচ্ছে, এই মশা মাছি, তারপরে অসুখ বিসুখ অনেক রকমের আমরা ক্ষয়ক্ষতি হইতেছে। প্রতিবেশী ভারতের কাছে আমরা বহুবার মন্ত্রণালয়ের মাধ্যমে এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা এগুলো জানিয়ে আসছি, কিন্তু আজ অবধি পর্যন্ত তার কোনো প্রতিকার আমরা পাচ্ছি না। 19 নভেম্বর খুলনা বিভাগের 10 জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন। দুপুরে সংগঠনের যশোর আঞ্চলিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কার্যালয়টি দখলমুক্ত করা সহ 5 দফা দাবিতে 24 ঘন্টার এই কর্মসূচির ডাক দেওয়া হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, স্থানীয় সন্ত্রাসীরা কুষ্টিয়া কার্যালয়টি দখল করে রেখেছেন, আর এতে তাদের কার্যক্রম ব্যাহত হচ্ছে। 18 তারিখের মধ্যে যদি গভর্নমেন্ট আমাদের সাথে বসে এই ব্যাপারে কোনো মীমাংসা না হয়, 19 তারিখ ভোর 6টা থেকে 20 তারিখ ভোর 6টা পর্যন্ত এই ধর্মঘট চলবে। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নিরাপত্তা জোরদারে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনে বসানো হয়েছে আর্চওয়ে। প্যারিসে হামলার পর সতর্ক অবস্থানে বাংলাদেশ, জানালেন আইজিপি। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের বয়সসীমা 65 বছর রেখে হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। 2 মাসের মধ্যে মন্ত্রিসভায় তোলার আদেশ। ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর পর লাশকে রোগী সাজিয়ে ময়মনসিংহ মেডিকেলে ভর্তির চেষ্টা, একজন আটক, ক্লিনিকের সবাই লাপাত্তা। চট্টগ্রামে এসএসসি পরীক্ষার ফর্ম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ। এমপিও বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের।
এবং প্যারিসে 8 হামলাকারীর একজন গ্রেফতার, পরিচয় মিলেছে 5 জনের। ইউরোপে আরো সন্ত্রাসী হামলা হতে পারে আশঙ্কা ফরাসি প্রধানমন্ত্রীর। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।